ফুটবলে আরেকটা সপ্তাহ শেষ, আরেকটা সপ্তাহ চললো বার্সার ডমিনেট করতে চান মিকেল আর্তেতাও। প্রয়োজনে সেখানে তিনি আস্ত জোজে মরিনহো হয়ে যেতেও প্রস্তুত, কিন্তু তার ডিফেন্স এগেইনস্ট ডার্ক আর্টস সামলাতে গিয়ে ইনজুরিতে পড়ে গেছেন রদ্রি, ইনজুরিতে পড়ে গেছেন কিলিয়ান এমবাপেও ফেমোরাল বাইসেপসের। লামিন ইয়ামাল ঠিকঠাক আছেন এখন পর্যন্ত, কিন্তু একটা 17 বছরের ছেলের উপর আপনি প্রতি সপ্তাহে আর কত চাপ দেবেন? এই না গেল গত সপ্তাহের ফিরিস্তি, এখন কথা বলবো এই সপ্তাহের কিক অফের আগের ঘটনাগুলো নিয়ে। কিন্তু এবারের সপ্তাহে লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট, মেবি একটু রিয়াল বার্সা, দুই ম্যানচেস্টারের বাইরে যাই, কি বলেন নাকি? এই সপ্তাহের কিক অফের আগে সবচেয়ে বড় ম্যাচ বুন্দেসলিগায় দ্য বাভারিয়ান্স ভার্সেস ডি ভেরেক্স এলফ, দ্য টাইটানিক টাসল। শনিবার রাত 10:30টায় আপনি দেখবেন। নিঃসন্দেহে এই সপ্তাহের অবশ্যই তর্ক হতে পারে সেটা নিয়ে, এই সপ্তাহের সবচেয়ে বড় ব্লকবাস্টার ম্যাচ ভাসো কোম্পানির অল গানস ফায়ারিং বায়ার্ন মিউনিখ তাদের আগের মৌসুমের হিসাব কিতাবটা ঠিক করার চেষ্টা করবে ডিফেন্ডিং মাইস্টার শালা চ্যাম্পিয়ন্স শাবি আলোনসোর লেভারকুজেনের সঙ্গে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই ম্যাচের আগে কিছু সমীকরণ অবশ্য অনেক কিছুই পাল্টে গেছে যখন আপনি বায়ার্ন মিউনিখ নিয়ে কথা বলবেন, যখন আপনি লেভারকুজেন নিয়ে কথা বলবেন। 11 বছরের একটা রাজত্ব কিন্তু গত মৌসুমে কয়েক মাস হয়েছে, সেই কয়েক মাস আগেই কিন্তু শাবি আলোনসো তার বায়ার লেভারকুজেন বায়ার্ন মিউনিখের ওই 11 বছরের রাজত্বটা ভেঙে দিয়েছে। আপনি যদি পয়েন্ট টেবিলটা তখন হিসাব করতে যান, তখন দেখবেন বায়ার লেভারকুজেন যেই পয়েন্ট ট্যালি নিয়ে শেষ করেছে তার চাইতে 18 পয়েন্ট নিচে ছিল বায়ার্ন মিউনিখ। তারা কিন্তু রানার্স আপ হয়নি, তারা তৃতীয় হয়ে এবারের বুন্দেসলিগা অর্থাৎ গত মৌসুমের বুন্দেসলিগাটা শেষ করেছিল। এখন শাবি আলোনসো থেকে একটু চলুন আমরা কথাবার্তাটা ঘুরিয়ে নিয়ে যাই ভাসো কোম্পানির দিকে। ভাসো কোম্পানিকে নিয়ে কেন এত কথাবার্তা হয়েছিল তিনি যখন বায়ার্ন মিউনিখের কোচ হয়েছিলেন? তিনি ষষ্ঠ চয়েস ছিলেন বায়ার্ন মিউনিখের কোচ হওয়ার রেসে। সেই ষষ্ঠ চয়েসেই তিনি বায়ার্ন মিউনিখের কোচ হয়েছেন। তাকে নিয়ে বিতর্ক হচ্ছে তিনি বার্নলিকে নিয়ে রেলিগেটেড হয়ে গিয়েছিলেন। তাকে কিভাবে বায়ার্ন মিউনিখ এইরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসতে পারে যেখানে থমাস টুখেল একের পর এক ট্যাকটিক্যাল হারাকিরি করে ফেল করে বুন্দেসলিগা জিততে ব্যর্থ হয়েছিলেন। এখন আপনি শাবি আলোনসো এবং এই ভাসো কোম্পানির মধ্যে একটু মিলটা খুঁজে পাওয়ার চেষ্টা করুন। এই শাবি আলোনসোকে যখন বায়ার লেভারকুজেনের কোচ হওয়ার জন্য বলা হয়েছিল, তখন শাবি আলোনসো রিয়াল সোসিয়েদাদের বি টিমের দায়িত্বে ছিলেন এবং সেই মৌসুমে কিন্তু শাবি আলোনসোর রিয়াল সোসিয়েদাদ বি টিম রেলিগেটেড হয়ে গিয়েছিল ওই লিগের নিচের লিগে। এখন বায়ার্ন মিউনিখের কোম্পানি অর্থাৎ কোম্পানির বায়ার্ন মিউনিখ যখন তিনি এসলেন বায়ার্ন মিউনিখে, তার আগেও কিন্তু বার্নলি রেলিগেটেড হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ থেকে। কিন্তু এক সিজন আগে যদি আপনি দেখতে চান, তখন বায়ার্ন এই ভাসো কোম্পানি বার্নলিকে নিয়ে যে খেলাটা খেলেছেন, যেই স্টাইলে খেলেছেন, সেই স্টাইলটার কারণেই আসলে বায়ার্ন মিউনিখের মতো দলের কোচ তিনি হয়েছেন। ওই এক্সপ্যান্সিভ পজিশনাল হাই বেস হাই প্রেস হাই কাউন্টার বেসড ফুটবলটাই আসলে বায়ার্ন মিউনিখ চাচ্ছিল যে ভাসো কোম্পানি বায়ার্নে নিয়ে আসেন, এবং সে কারণেই আসলে বায়ার্ন মিউনিখ তাদের জয়েন্ট বেস্ট স্টার্ট পেয়েছে বুন্দেসলিগায়। বুন্দেসলিগার ইতিহাসে এটাই বায়ার্নের সবচেয়ে সেরা শুরু। এর আগে স্টুটগার্ট এই কাজটা করেছিল 1995-96 সালে। এরপর 2016-17 সালেই বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখ যেই স্টার্টটা পেয়েছিল, সেই স্টার্টটাকেই আসলে ভাসো কোম্পানি রেপ্লিকেট করেছেন এই মৌসুমে। ভাসো কোম্পানিকে নিয়ে আরো কথা হবে, তার আগে বায়ার্ন মিউনিখ এবং বায়ার লেভারকুজেনের টেল অফ দ্য টেপসটা একটু দেখা দরকার। সব কম্পিটিশন মিলে 6টা ম্যাচে বায়ার্ন মিউনিখ 6টা ম্যাচই জিতেছে। অন্যদিকে লেভারকুজেন তাদের ওই ইনভিনসিবল রেকর্ডটা হারিয়েছে আরবি লাইপজিগের সঙ্গে ম্যাচ খেলে। ওই 5টা জয় আছে। গোল করেছে বায়ার লেভারকুজেন 20টা, কিন্তু বায়ার্ন মিউনিখ তারা গোল করেছে 29টা। পার ম্যাচে গোলের সংখ্যা যদি আপনি হিসাব করতে চান সেটা প্রায় 4। অন্যদিকে লেভারকুজেনের গোলের সংখ্যা 3.25। গোলস কনসিডারে একটা খুব ক্লিয়ার ডিফারেন্স চোখে পড়বে। বায়ার্ন মিউনিখ তারা এই মৌসুমে সব কম্পিটিশন মিলে 0.75 গোল কনসিড করছে পার ম্যাচে, যেটা অবশ্য লেভারকুজেনের জন্য ভালো কোনো সংবাদ আনছে না। তারা 2.25 গোল কনসিড করছে পার ম্যাচে। লিগ পজিশন বায়ার লেভারকুজেন 2-এ আছে, বায়ার্ন মিউনিখ আছে 1-এ। গোয়িং ব্যাক টু ভাসো কোম্পানি, তিনি যে 6টা ম্যাচ খেললেন বায়ার্ন মিউনিখকে নিয়ে, তিনি এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের যে পার্মানেন্ট ম্যানেজাররা বসেছেন, যারা অন্তত 6টা ম্যাচ ম্যানেজ করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি গোল এই ভাসো কোম্পানি ম্যানেজ করেছেন। তারপরে কিন্তু আবার জুলিয়ান নাগলসম্যান বসে আছেন, জার্মানির বর্তমান কোচ। অর্থাৎ এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে বায়ার্ন মিউনিখকে যেই স্টাইলে, যে এক্সপ্যান্সিভ
ফুটবলটা কোম্পানি খেলাতে যাচ্ছেন সেখানে তিনি সফল হচ্ছেন। আমি একটু হ্যারি কেইন নিয়ে একটু কথা বলে ফেলি, কারণ হচ্ছে হ্যারি কেইন ইজ কজিং অল দ্য প্রবলেমস ফর হিজ অপোজিশনস। কারণ এই কয়টা ম্যাচ খেলে 6টা ম্যাচ খেলে তার গোল কন্ট্রিবিউশন 14টা, 10টা গোল করেছেন। এর মধ্যে আপনি বলতে পারেন অর্ধেকের বেশি আসলে পেনাল্টি থেকে এসছে, কিন্তু তার অ্যাসিস্টের সংখ্যাও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। 4টা তিনি অ্যাসিস্ট করে ফেলেছেন। হ্যারি কেইন ডেফিনেটলি এই ম্যাচের অন্যতম একটা ট্রাম্প কার্ড। এখন একটু শাবি আলোনসোর কথায় চলে আসি, কারণ এই 2023-24-এর মাইস্টারশালা উইনিং বায়ার লেভারকুজেন এবং 24-25-এর বায়ার লেভারকুজেনের মধ্যে একটা তফাৎ ভালো মতোই টের পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে এই বায়ার লেভারকুজেন তারা যখন মাইস্টারশালাটা জিতলো তারা 34টা ম্যাচে গোল কনসিড করেছিল 24টা, কিন্তু অন দ্য কন্ট্রারি আপনি যদি এই মৌসুমের দিকে তাকান তবে 4টা ম্যাচ খেলে তারা 9টা গোল কনসিড করে ফেলেছে। অর্থাৎ বায়ার লেভারকুজেনের যে ব্যাকলাইনটা রয়েছে তাদের লাস্টের দিকে গোল আসুক, তারা কামব্যাকিং হতেই পারে, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন দেখবেন স্কোর লাইন 3-2, 4-3, অর্থাৎ এটা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে বায়ার লেভারকুজেনের এই ডিফেন্সিভ লাইনটা ইজ নট ওয়ার্কিং দ্যাট মাচ। এখন এই দুটো টিম প্রচুর গোল আসবে এবং যারা গোলগুলো করছেন তাদেরকে নিয়ে কথা না বলাটা একদমই অনুচিত। সো মাইকেল ওলিজে, যিনি ক্রিস্টাল প্যালেস থেকে আসলেন, এই ফ্রেঞ্চম্যান এসে বুন্দেসলিগাকে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছেন। তার কন্ট্রিবিউশনটাই সবচেয়ে বেশি এই 3 জনের মধ্যে। 8টা গোল কন্ট্রিবিউশন, 5টা গোল করেছেন, 3টা অ্যাসিস্ট করেছেন। কিন্তু ফ্লোরিয়ান ভার্টসকে আপনি তো ফেলে দিতে পারবেন না। বায়ার লেভারকুজেনের আনডাউটেডলি দ্য উইজার্ড নাম্বার 10, এই মৌসুমেও তিনি একটা দুর্দান্ত স্টার্ট করেছেন। 7টা গোল কন্ট্রিবিউশন, 6টা গোল, 1টা অ্যাসিস্ট, এবং তার বক্সের পজিশনিং গুলো দেখলে তিনি যেভাবে চান্সেস ক্রিয়েট করেন, তিনি যেভাবে ফ্রিম্পমকে ওভারল্যাপ করার সুযোগ করে দেন, তিনি যেভাবে গ্রিমালদোর সঙ্গে তিনি একটা যোগ সাজস তৈরি করেন, কিংবা গ্রানিট জাকা তার পেছনে বসে তার সঙ্গে যেভাবে লিঙ্ক আপ গুলো করেন ম্যাচে, সেটা চোখে মানে লেগে থাকার মতো। মুজিয়ালা তিনি হয়তো গোল কন্ট্রিবিউশনের দিকে একটু পিছিয়ে আছেন, তবে জার্মানির এই 2 নাম্বার 10 ফ্লোরিয়ান ভার্টস এবং মুজিয়ালা, তাদের মধ্যে একটা কম্পিটিশন দেখা যাবে সামনে খুব শীঘ্রই। তিনি 5টা গোল কন্ট্রিবিউশন আছে, 3টা গোল করেছেন, 2টা অ্যাসিস্ট করিয়েছেন। এবং চান্সেস ফ্রম ওপেন প্লে আরেকটা মেট্রিক্স যেখানে অবশ্য ফ্লোরিয়ান ভার্টস সবার আগে এগিয়ে রয়েছেন। বুন্দেসলিগার সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েশন 16টা ফ্লোরিয়ান ভার্টস করেছেন, ওলিজে পিছিয়ে আছেন 13 নম্বর, যদিও তিনি 2 নম্বরে আছেন। এরপরেই আছেন জামাল মুজিয়ালা। একটা খুবই চমৎকার বুন্দেসলিগার ফিক্সচার আপনার জন্য অপেক্ষা করছে এই শনিবার রাত 10:30টায়, যেখানে বায়ার্ন মিউনিখ তারা চাইবে তারা যে পয়েন্ট টেবিলের শীর্ষে বসে আছে সেটাকে আরেকটু পাকাপোক্ত করার জন্য, এবং একই সঙ্গে তারা যে এই বায়ার লেভারকুজেনকে গত মৌসুমে একবারও হারাতে পারেনি। প্রথম ম্যাচে তারা ড্র করেছিল আলিয়ান্স অ্যারেনাতে, সেকেন্ড ম্যাচে তারা ডি ভার্কসেলেফের মাঠে গিয়ে 3-0 গোলে হেরে এসেছিল। সেই প্রতিশোধটা চাইবে ভাসো কোম্পানির বায়ার্ন মিউনিখ নিতে। লেভারকুজেন কিন্তু ছেড়ে কথা বলবে না, সেটা আপনি ভালো মতোই জানেন। আমরা একটু অন্যান্য ফিক্সচারগুলো দেখে ফেলি। ডর্টমুন্ড তারা খেলতে নামবে বখুমের এগেইনস্টে, সেটা কিছুক্ষণ পরেই হয়ে যাবে। যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন হয়তো ম্যাচটাও চলতে পারে। ডর্টমুন্ডের অবস্থাটা একটু শেকি, তাদের প্রথম যে স্টার্টটা হয়েছিল সেখান থেকেও নুরি সাহিন কিছুটা ব্যাক ফুটেই চলে গেছেন বলতে পারেন। অন্যদিকে আরবি লাইপজিগ আবারও তাদের ইনকনসিস্টেন্সি মেনটেন করে যাচ্ছে। লাস্ট ম্যাচে তারা ড্র করলো। তারপর আছে ভলফসবুর্গ এবং ভিএফবি স্টুটগার্টের ম্যাচ। অন্যদিকে সেই বড় ফিক্সচার বায়ার্ন মিউনিখ ভার্সেস বায়ার লেভারকুজেন। পয়েন্ট টেবিলটা একবার দেখে আসি। বায়ার্ন মিউনিখ তারা 12 পয়েন্ট নিয়ে বসে আছে লিগের শীর্ষে। লেভারকুজেন তারা দ্বিতীয় স্থানে আছে, পয়েন্ট 9টা, একটা ম্যাচ তারা হেরে গেছে। খুবই ইন্টারেস্টিংলি ফ্রাইবুর্গ তারা থার্ড পজিশনে বসে আছে। হুগো একিটিকে তিনি ফর্মে ব্যাক করেছেন এবং যার কারণে টপ মোলারের ফ্রাঙ্কফুর্ট ইজ ইন 4th পজিশন, আরবি লাইপজিগ আছে 5th-এ, স্টুটগার্ট 6th-এ, ডর্টমুন্ড 7th-এ। বুন্দেসলিগার করচানা হয়ে গেল। এবার একটু গতানুগতিক সিস্টেমে ফেরত আসি নাকি, কারণ গতানুগতিক সিস্টেমে ফেরত আসতে হচ্ছে কারণ লা লিগার সম্ভবত সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফিক্সচারটা আপনাদের জন্য অপেক্ষা করছে এই সোমবার দিন। সেটা হচ্ছে একটা দার্বি দে মাদ্রিলিয়েনো। আতলেতিকো মাদ্রিদের মাঠ সিভিতাস মেট্রোপলিটানোতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। একটা বিশাল মাদ্রিদ ডার্বি। এই মাদ্রিদ ডার্বিটা যখন শুরু হচ্ছে তার আগে একটা বিষয় আপনাদের জেনে রাখা, মানে আপনারা অবশ্যই জানেন, সেটা শুধু আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। রিয়াল মাদ্রিদ তারা যখন এই ম্যাচটা খেলতে নামবে আতলেতিকোর এগেইনস্টে, তাদের পরিসংখ্যানে বলছে তারা 39টা ম্যাচ আনবিটেন লা লিগাতে। একটা ইমপ্রেসিভ রেকর্ড, যেই রেকর্ডটা ঠিক 1 বছর 4 দিন আগে এক্সটেন্ড করেছিল, অর্থাৎ 1 বছর 4 দিন আগে থেকে শুরু হয়েছিল। ঠিক 1 বছর 4 দিন আগে সেপ্টেম্বরের 25 তারিখে তারা মুখোমুখি হয়েছিল এই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, যেই আতলেতিকো মাদ্রিদ তাদেরকে লা লিগায় 3-1 গোলে হারিয়েছিল। এখন 1 বছর 4 দিনের পরে পরিসংখ্যানের বাইরে একটু বর্তমান অবস্থা নিয়ে কথা বলা দরকার, কারণ কিলিয়ান এমবাপে তিনি ম্যাচটা খেলতে পারছেন না ফিমোরাল বাইসেপসের ইনজুরির কারণে। তার ফলে
কার্লো আনচেলত্তির কাছে কিন্তু অ্যাটাকিং অপশন একটা কমে গেছে। আমরা অন্যান্য রেকর্ডেও যাব, তবে রিয়াল মাদ্রিদ আতলেতিকোর অবস্থাটাও একটু দেখে দেওয়া দরকার। রিয়াল মাদ্রিদ 5টা উইন নিয়ে তারা সেকেন্ডে বসে আছে, আতলেতিকো 4টা জয় পেয়েছে। আতলেতিকোর গোল সংখ্যা মাত্র 11টা, অন্যদিকে রিয়াল মাদ্রিদ 16টা গোল করেছে। পার ম্যাচে গোলের সংখ্যায় 1.57 আতলেতিকোর, রিয়াল মাদ্রিদের সেখানে 2.29। গোলস কনসিডারে অবশ্য আতলেতিকো একটু এগিয়ে আছে সিমিওনের দল 0.43, আর আনচেলত্তির দল 0.75। লিগ পজিশন আতলেতিকোর 3, রিয়াল মাদ্রিদের 2। এই ম্যাচটা যখন শুরু হচ্ছে তখন স্বাভাবিকভাবেই একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র কিরকম রিসেপশন পাবে। লাস্ট কয়েক বছর, স্পেশালি 2 বছর ধরে এই মাদ্রিদ ডার্বি যখনই হয়ে এসছে তখনই ভিনিসিয়াস জুনিয়র এবং তাকে ঘিরে যে রেশিয়াল অ্যাবিউসের ব্যাপারটা চলে এসছে, সেটা স্বাভাবিকভাবেই এই ম্যাচটার আগে বিতর্ক তৈরি করেছে। শেষ মৌসুমের আপনার যখন মেট্রোপলিতানোতে সেকেন্ড ম্যাচটা হয়েছিল তখন কিন্তু তার এফএজি একটা ফাঁসিতে ঝুলিয়ে মাদ্রিদের ব্রিজ থেকে ঝোলানো হয়েছিল। এই ঘটনাগুলো হয়তো এই ম্যাচটাকে অনেক বেশি তিক্ত করে ফেলতে পারে, তবে ভিনিসিয়াস হয়তো একটা রেকর্ড স্ট্রেট করতে চাইবেন। তার কারণ হচ্ছে ভিনিসিয়াস স্বাভাবিকভাবেই এবং খুবই ইম্পর্টেন্টলি, যেহেতু এমবাপে নেই, এই রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনটা লিড করবেন। তবে যখনই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র ফেস করেছেন, তিনি এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি লা লিগাতে। একটা গোল তিনি পেয়েছিলেন কোপা দেল রেতে, আর 3টা অ্যাসিস্ট আর রয়েছে তার আতলেতিকোর সঙ্গে। এখন টেইল অফ দ্য টেপসে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের স্পিয়ার হেড হুলিয়ান আলভারেজকে নিয়ে কথা বলতে হয়। হুলিয়ান আলভারেজ এখনো তার সেরা শুরুটা আতলেতিকো মাদ্রিদের হয়ে করতে পারেনি। 2টা গোল ইনভলভমেন্ট, দুটোই তিনি গোল করেছেন, কোনো অ্যাসিস্ট পাননি। ভিনিসিয়াস সমান তালে তিনি 3টা গোল করেছেন, 3টা অ্যাসিস্টও পেয়েছেন, তাই তার গোল ইনভলভমেন্ট 6টা। এবং এই ম্যাচটাই সম্ভবত আমরা একটা অল ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লাইন দেখতে পারি। হয়তো বেলিংহামকে আলাদা করে এক্সট্রা ডিউটি পালন করতে হতে পারে আক্রমণে। হয়তো কার্লো আনচেলত্তি যেহেতু এমবাপে নিয়ে একটা 4-4-2 ফরমেশনে শুরু করাতে পারেন যদি মদ্রিচ খেলেন, অথবা 4-2-3-1ও থাকতে পারে। কামাভিঙ্গা ফেরার একটা সম্ভাবনা রয়েছে, ট্রেনিংয়ে ফিরেছেন, হয়তো ম্যাচ শুরু নাও করতে পারেন, বেঞ্চে থেকে শুরু করলেও করতে পারেন। এখন আতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের পরিসংখ্যানটাও একটু দেখা দরকার। লাস্ট 5 মিটিংসে আসলে রিয়াল মাদ্রিদের জন্য ভালো কিছু বলছেন না। লাস্ট ম্যাচটা তারা ড্র করেছিল লা লিগাতে। আতলেতিকো মাদ্রিদ সেই ম্যাচটাতেই, যেই ম্যাচ রিয়াল মাদ্রিদ একমাত্র ম্যাচ হেরেছিল গত মৌসুমে লা লিগাতে 3-1 গোলে, সেই ম্যাচটা হেরেছিল। এর আগের ম্যাচে 1-1 গোলের ড্র। শুধুমাত্র 2022 সালে ওই ম্যাচটাতে আতলেতিকো ঘরের মাঠে 2-1 গোলে আতলেতিকোকে হারিয়েছিল। ওই ম্যাচে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যে অ্যাসিস্ট করেছিলেন রদ্রিগোর সঙ্গে, তিনি ওই নাচটা নেচেছিলেন, তখনই কিন্তু আসলে ওই যে রেসিজমের বিতর্কটা অনেক বেশি চলছিল। সেই ম্যাচেই রিয়াল মাদ্রিদ জিতেছিল এবং এর আগের ম্যাচেও আতলেতিকো মাদ্রিদ কিন্তু জিতেছিল। শেষ 7 দেখায় রিয়াল মাদ্রিদ মাত্র 2টা ম্যাচ জিতেছে। তাই রিয়াল মাদ্রিদের জন্য আতলেতিকো মাদ্রিদের সঙ্গে এই স্কোরটা সেটেল করা অনেক বেশি জরুরি। কিন্তু ম্যাচটা আতলেতিকোর ঘরের মাঠে, রিয়ালের একটা হিস্টোরিক ওই ক্ষতটা শোধ করার ব্যাপার রয়েছে। রিয়ালের জন্য ম্যাচটা মোটেও সহজ না। এখন একটু বার্সেলোনাতেও চলে যাই। বার্সেলোনা ইজ ফায়ারিং এভরিথিং, 7 ম্যাচে 7টা জয়, 7-7। এখন কথা হচ্ছে লামিন ইয়ামালকে আর কত প্রেশার দেবেন বলাটা ঠিক না। লামিন ইয়ামালের উপর সবাই অনেক ভরসা করছেন, কুলে যারা রয়েছেন তারা লামিন ইয়ামালকে ছাড়া আসলে কিছু বুঝবেন না, কারণ এই বার্সা ডিএনএটা বহন করছেন লামিন ইয়ামালই। হানসি ফ্লিকও সেটা মেনে নিচ্ছেন। তবে হানসি ফ্লিকের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে যেহেতু সামনে আবার চ্যাম্পিয়ন্স লিগের একটা উইকেন্ড রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের উইক রয়েছে, হয়তো বার্সেলোনার স্কোয়াডে একটা রোটেশন থাকলেও হতে পারে, ঘটলেও ঘটতে পারে। অসাসুনার সঙ্গে ম্যাচ রয়েছে, অসাসুনা বসে আছে লিগ টেবিলের 7 নম্বর স্থানে। সো বার্সেলোনার জন্য তাদের এই 7টাকে 8-এ নিয়ে যাওয়াটাই দরকার। লিগ টেবিলটা দেখবো, তবে বড় ম্যাচ যেগুলো রয়েছে সেগুলো দেখে নিই। সসিয়েদাদের সঙ্গে ভ্যালেন্সিয়া খেলতে নামবে শনিবার রাত 10:30টায়। অসাসুনা বার্সেলোনা ম্যাচ রবিবার রাত 1টায়, যেটা শনিবার মধ্যরাত 1টা আপনি বলতে পারেন। আতলেটিক বিলবাওর সঙ্গে ম্যাচ রয়েছে। সেভিয়ার আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদের বিগ ম্যাচ সোমবার রাত 1টায়। ভিয়ারিয়াল যারা এই লিগ টেবিলে বসে আছে 5-এ, তাদের সঙ্গে ম্যাচ রয়েছে লাস পালমাসের লিগ টেবিলে। স্বাভাবিকভাবেই আপনারা জানেন, এটা আলাদা করে বলার কিছু নেই, বার্সেলোনা প্রথমে বসে আছে 7 ম্যাচে 21 পয়েন্ট। রিয়াল মাদ্রিদ তারা 4 পয়েন্ট পিছনে আছে 17 পয়েন্ট নিয়ে। আতলেতিকো মাদ্রিদ 15 পয়েন্ট নিয়ে বসে আছে 3-এ, ভিয়ারিয়াল 4-এ এবং বিলবাও 5-এ। লা লিগার ফিরিস্তিটা শেষ হলো। আমরা চলে যাই ইংলিশ প্রিমিয়ার লিগে। এই সপ্তাহে বড় ম্যাচের সংখ্যা, টেকনিক্যালি কোট আনকোট বড় ম্যাচের সংখ্যা হয়তো আপনি বলবেন একটু কম, তবে রদ্রির একটা আপডেট দেওয়া দরকার। পেপ গুয়ার্দিওলা প্রি ম্যাচ যেই প্রেস কনফারেন্স হয় সেখানে তিনি কনফার্ম করেছেন রদ্রির অন্যান্য পরীক্ষা হয়েছে। রদ্রির শুধু ACL নয়, রদ্রির অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরির সঙ্গে তার মেনিসকাসের সমস্যা রয়েছে। পেপ গুয়ার্দিওলা নিজে কনফার্ম করেছেন রদ্রিকে এই সিজনে আর পাওয়া যাচ্ছে না। আমরা রদ্রিকে দেখতে পারবো আগামী মৌসুমে, সেটারও টাইমলাইন ঠিক নেই। ম্যানচেস্টার সিটির প্রসঙ্গে পরে আসি। তার কারণ হচ্ছে অন্য ম্যানচেস্টারকে নিয়ে একটু কথা বলতে হবে, কারণ অন্য ম্যানচেস্টার ফেস করতে যাচ্ছে তারা ঘরের মাঠে আঞ্জ পোস্টেকোগ্লুর
টটেনহাম হটস্পার্সকে। যদি আপনারা লিগ টেবিলটা দেখেন তবে 7 পয়েন্ট নিয়ে দুইটা দলই পরপর বসে আছে। একটা দল বসে আছে 10ম স্থানে, আর একটা দল বসে আছে 11তম স্থানে। এখন এই ম্যাচটার আগে যখন আর্সেনালের সঙ্গে এই আঞ্চ পোস্তেকোগ্লু ম্যাচ ফেস করছিলেন, তখন তার পরবর্তী প্রেস কনফারেন্সে ম্যাচটা হেরে যাওয়ার পর 1-0 গোলে তিনি এই কথাটা বলেছিলেন যে দ্বিতীয় সিজনে আমি সবসময় কিছু না কিছু জিতি, এটা একটা ফ্যাক্ট। এখন এই কথা নিয়ে ইংলিশ মিডিয়া খুব স্বাভাবিকভাবে তাকে পচানোর চেষ্টা করেছে, বলেছে আঞ্চ পোস্তেকোগ্লু তিনি ডিলিউশনাল, দেলুলু, অনেক এ ধরনের কথাবার্তা বলছেন। আঞ্চ পোস্তেকোগ্লু এটাও বলছেন যে ইংলিশ মিডিয়ার কথায় কখনোই কান দেবেন না। এখন আঞ্চ পোস্তেকোগ্লুর মধ্যে একটা ব্যাপার রয়েছে যেটা আসলে সাধারণত ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার অ্যালেক্স ফার্গুসনের মধ্যে এই ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে মোটিভেশন, এবং সেই মোটিভেশনটাকে ম্যাচে ট্রান্সলেট করা। না হলে এই আপনি ইউরোপা লিগের ম্যাচটার কথা বলতে পারেন, যেখানে ম্যাচের শুরুতেই রাদো দ্রাগুজিন একটা রেড কার্ড খেয়ে ম্যাচের বাইরে চলে গেলেন। সেই রেড কার্ড খাওয়ার পরও কারাবাগকে 10 জনের টিম নিয়ে টটেনহাম যেভাবে 3-0 গোলে ট্রায়াম্ফেন্টলি হারিয়েছে, সেটা আসলে টটেনহামে এই আঞ্চ পোস্তেকোগ্লুর ওই মেন্টালিটি বা মোটিভেশনাল ডিএনএটাকে আপনাকে বোঝায় যে এই টটেনহাম কিন্তু অন্য টটেনহামের চাইতে অনেক অনেক আলাদা। হ্যাঁ ঠিক আছে, তারা প্রিমিয়ার লিগে এই সিজনে ভালো শুরু করতে পারেনি, কিন্তু গত সিজনে কিন্তু তারা বেশ দুর্দান্ত একটা শুরু করেছিল। কিন্তু একই কথা আপনি আবার ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে বলতে পারবেন না, কারণ এই এরিক টেন হ্যাগ ভদ্রলোক 3 বছর হতে যাচ্ছে তিনি এই প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে বসে আছেন। হ্যাঁ তিনি একটা ক্যারাবাও কাপ জিতেছেন, একটা লিগ কাপ, একটা এফএ কাপ জিতেছেন, কিন্তু এই অবস্থা যদি হয় আপনার 5টা ম্যাচ পর যে আপনি মাত্র 5টা গোল করেছেন, আপনি গোল কনসিড করেছেন একই সমান 5টা করে, এর মধ্যে 3টা গোলই এসছে সাউদাম্পটনের কাছে, আপনি ব্রাইটনের কাছে হেরেছেন, আপনি লিভারপুলের কাছে হেরেছেন, আপনার ফরওয়ার্ডরা তারা গোল করতে পারছেন না, আপনার প্লেয়ারদের নিয়ে একের পর এক সমালোচনা হচ্ছে, আপনি এফসি টুয়েন্টের কাছে এমন একটা জায়গায় আপনি গোল কনসিড করে বসলেন। এই এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড আসলে যে কোথায় যাচ্ছে সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরাও হয়তো জানেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই সপ্তাহে ম্যাচ আছে ম্যানচেস্টার সিটি ভার্সেস নিউকাসল, একটা অন্যতম বড় ম্যাচ, যেটা দিয়ে আসলে কিক অফ হবে শনিবার 5:30টায়। আর্সেনাল ফেস করতে যাচ্ছে লেস্টার সিটিকে, চেলসি খেলবে ব্রাইটনের সঙ্গে। এই ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হবে বলেই মনে হচ্ছে। উলভস খেলবে লিভারপুলের সঙ্গে, ইপসউইচ খেলতে নামবে অ্যাস্টন ভিলার সঙ্গে। আর সপ্তাহের বিগ ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস টটেনহাম। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা দেখবো, ম্যানচেস্টার সিটি তারা 13 পয়েন্ট নিয়ে টপে বসে আছে, লিভারপুলই আছে তার পরবর্তীতে 12 পয়েন্ট নিয়ে। আর্ন স্লট ইজ ডুইং ওয়ান্ডার্স। নটিংহাম ফরেস্টের ওই একটা ম্যাচ বাদ দিলে এই লিভারপুল মোটামুটি লাস্ট ক্যারাবাও কাপে দুর্দান্ত একটা ফল নিয়ে এসে মিলানকে তারা হারিয়েছে এবং খুবই সঙ্গতভাবেই তারা সেকেন্ডে বসে আছে। অ্যাস্টন ভিলা বেশ চমকপ্রদভাবে এখনো সেই ভালো রানটা কন্টিনিউ করছে, তারা আছে থার্ডে, আর্সেনাল আছে ফোর্থে, চেলসি তারা একটা ভালোই লাভ দিয়েছে, সেই লাভ দিয়ে তারা চলে এসছে 5 নম্বরে, নিউকাসল 6, টটেনহাম আছে 10-এ, ম্যানচেস্টার ইউনাইটেড আছে 11 নম্বরে, যেটা নিয়ে আসলে প্রিমিয়ার লিগের সবচেয়ে বিগ ম্যাচ। কারণ প্রিমিয়ার লিগ ইজ আ লিগ অফ ওয়ান্ডার্স, এখানে অনেক কিছুই হতে পারে, এখানে আসলে বড় ছোট বলে পার্থক্যটা অনেক কম। এবার চলে আসি একটু সেরিয়াতে এবার এই উইকটা একটু ঠান্ডা যাবে বলে মনে হচ্ছে, কারণ ফিক্সচারগুলো দেখলেই বোঝা যাবে। তবে তার আগে বলে নেওয়া দরকার যে ইউভেন্তুস জেনোয়া ম্যাচ যেটা হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে বিহাইন্ড দ্য ডোরসে, কারণ জেনোয়া সাম্পদোরিয়ার যে ম্যাচটা হয়েছিল সেই ডার্বিতে বেশ গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের কারণে ইউভেন্তুস এবং জেনোয়ার ম্যাচটা হতে যাচ্ছে কোনো দর্শক ছাড়াই। কিন্তু থিয়াগো মোত্তা তিনি আবার একটা দুর্দান্ত শুরু করেছেন, সেই দুর্দান্ত শুরুটাকে আপনি কিভাবে বলবেন যে তারা কোনো গোল কনসিড করেনি, কিন্তু আবার তারা একের পর এক 0-0 গোলে ড্র করে ম্যাচ শেষ করছে। সেই থিয়াগো মোত্তা জেনোয়ার ম্যাচের আগে তিনি ডিসাইড করে ফেলেছেন তার স্কোয়াড কোনটা শুরু করছে। তিনি প্রি ম্যাচ যে প্রেস কনফারেন্স সেখানে তিনি পুরো স্কোয়াডটা দিয়ে দিয়েছেন যে কারা কারা সেই ম্যাচটা খেলতে যাচ্ছেন। মাঝখানে যে কোপা ইতালিয়ার ম্যাচ হয়েছে নাপোলির সঙ্গে পালেরমো, সেখানে 5-0 গোলে পালেরমোকে উড়িয়ে দিয়েছে নাপোলি এবং ম্যাকটমিনে তিনি স্কোর করেছেন, গোলটা হয়েছে বেশ দুর্দান্ত। অন্যদিকে ইন্টারের অবস্থাটা একটু নড়বড়ে, কারণ সিমন ইনজাগি তিনি মেন্টালিটিতে পরিবর্তন আনতে বলছেন, তার প্লেয়ারদেরকে বলছেন তার দলে একটা রোটেশন পলিসি তিনি ঠিকঠাকভাবে চালু করবেন। এবং মিলান ডার্বিতে ম্যাচ হেরে যাওয়ার পর তো আসলে নিজেদের মন মানসিকতা খুব একটা ঠিক থাকার কথা না, সেটাই আসলে সিমন ইনজাগি তিনি অ্যাড্রেস করছেন যে প্লেয়ারদের মানসিকতাটা ঠিক জায়গায় নেই, সেটাকে খুব তাড়াতাড়ি ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। সেজন্য তিনি ওই স্কোয়াডে মোটামুটি অনেকগুলো রোটেশন আনবেন। তবে ইন্টারের জন্য সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে নিকো বারেলা ইনজুরিতে পড়ে গেছেন, সেই ইনজুরিটাতে তিনি হয়তো সামনে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এবং ইন্টারন্যাশনাল ব্রেক পর্যন্ত হয়তো বাইরে থাকবেন। এই না হয় সেরিয়ার ফিরিস্তিগুলো একটু লিগ ফিক্সচারটাও দেখে ফেলি। এসি মিলান তারা ফেস করতে যাচ্ছে লেচেকে, উদিনেজে খেলবে ইন্টার মিলানের সঙ্গে, জেনোয়া ফেস করছে ইউভেন্তুসকে, বোলোনিয়ার সঙ্গে ম্যাচ আটালান্টার, এই ম্যাচটা ইন্টারেস্টিং হতে পারে। রোমা ফেস করবে ভেনেৎজিয়াকে, নাপোলির সঙ্গে ম্যাচ মনজার। সেরিয়ার পয়েন্ট টেবিলের অবস্থাটাও দেখি বেশ ইন্টারেস্টিং। তোরিনো তাদের ইতিহাসের অন্যতম সেরা একটা শুরু পেয়েছে, তারা বসে আছে প্রথম স্থানে এবং বেশ ইন্টারেস্টিং পয়েন্ট টেবিল। আপনি সাধারণত উদিনেজেকে
পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে অনেকদিন হয় দেখেননি, আপনি এমপোলিকে দেখেননি যে এমপোলি একটা দুর্দান্ত শুরু পেয়েছে, লাস্ট ম্যাচটা তারা জিতে বেরিয়ে এসছে। ইউভেন্টাস আছে 4-এ, এমপোলি 5-এ, ইন্টার এবং এসি মিলান তারা পরপরে 6 এবং 7-এ রয়েছে। পিএসজির ম্যাচ রয়েছে লিগ আতে রেনের বিপক্ষে, সেটা কিছুক্ষণ পরেই হয়তো শুরু হবে যখন আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, তাই এই ম্যাচ নিয়ে আলাদা করে কথা বলা হলো না। তবে এই যে বিগ ম্যাচগুলো রয়েছে, স্পেসিফিক্যালি বায়ার্ন মিউনিক এবং বায়ার লেভারকুজেন এবং যে মাদ্রিদ ডার্বি রয়েছে, সেগুলোর প্রেডিকশন আপনারা কি করছেন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, এবং এই ম্যাচগুলো নিয়ে আপনাদের কি কি এক্সপেকটেশন, কোনো বড় ঘটনা কি ঘটতে পারে কিনা সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.